তো 2024 সালে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবারও নতুন ফর্ম প্রকাশ করা হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় যে প্রকল্প তা হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এবং এই প্রকল্পে আপনারা যারা এখনো পর্যন্ত আবেদন করতে পারেননি তারা কিন্তু এবারে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন ফর্মের মাধ্যমে আবেদন করতে পারেন। এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বর্তমানে আবেদন করলে কিন্তু আপনারা প্রতি মাসে 1,000 টাকা ও 1200 টাকা পাবেন। তো ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ পদ্ধতি আমরা দেখে নেব কিভাবে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করবেন, তার সাথে কি কি ডকুমেন্ট আপনারা জমা করবেন, কোন কোন নিয়ম রয়েছে এবং ফর্মটি আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন। তো 2024 সালে নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ দেখানোর আগে আপনাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো, যাতে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা করলে সেই ফর্ম পরবর্তী সময় রিজেক্ট না হয়। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে গুরুত্বপূর্ণ নিয়ম 2024 সালে, সেই নিয়ম আমরা দেখে নেব। পাশাপাশি কোন কোন ডকুমেন্ট আপনাদের জমা করতে হবে সেই ডকুমেন্টের লিস্টও আমরা দেখে নেব। পরবর্তী সময় আমরা ফর্ম ফিল আপ আপনাদের দেখাবো। তো দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগ। তো প্রকল্পটি কি? এটি এই রাজ্যের প্রতিটি পরিবারের প্রাপ্তবয়স্ক মহিলা সদস্যদের জন্য ন্যূনতম মাসিক আর্থিক সহায়তা প্রদান প্রকল্প। অর্থাৎ আপনার বাড়িতে যারা 25 থেকে 60 বছর বয়সী মহিলা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই এই প্রকল্পে আবেদন করতে পারে। এবং বর্তমানে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রতি মাসে টাকা বাড়িয়ে 1,000 টাকা ও 1200 টাকা করা হয়েছে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে? তো দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স কপি লাগবে, আধার কার্ডের জেরক্স কপি লাগবে, তপশিলি জাতি বা আদিবাসী জনজাতি শংসাপত্র বা স্বপ্রত্যয়িত ফটোকপি। অর্থাৎ যদি আপনার কাছে কাস্ট সার্টিফিকেট থাকে এসসি বা এসটি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কাস্ট সার্টিফিকেটের জেরক্স কপি জমা করতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কেবলমাত্র আবেদনকারীর নামে হতে হবে। যদি আপনার জয়েন্ট অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনি পাবেন না। সেক্ষেত্রে সিঙ্গেল অ্যাকাউন্ট, আপনার নামে যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। পাশাপাশি কিন্তু ব্যাংকের যে প্রথম পাতার জেরক্স, যেখানে আপনার ব্যাংকের ফটো লাগানো রয়েছে, আপনার ফটো লাগানো রয়েছে, আইএফএসসি কোড নাম্বার রয়েছে, অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, ডিটেলস রয়েছে, সেই ফটোকপি কিন্তু অর্থাৎ জেরক্স কপি কিন্তু জমা করতে হবে। এক কথায় ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স কিন্তু আপনাকে জমা করতে হবে। 5 নাম্বার রয়েছে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রিসেন্ট রঙিন ফটো লাগবে একটি। যথাযথভাবে স্বাক্ষর করা আবেদনকারীর নিম্নলিখিত ঘোষণাপত্র। তো ঘোষণাপত্র কিন্তু অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। তো এবার আমরা দেখে নেব 2024 সালে নতুন নিয়মে নতুন ফর্মের মাধ্যমে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন এবং কোন কোন ডকুমেন্ট লাগবে, ফর্মটি আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন। তো দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনপত্র প্রথমেই কিন্তু রয়েছে কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এখানে যিনি আবেদন করবেন বা যে মহিলা আবেদন করবেন যার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে, তার কিন্তু রিসেন্ট একটি কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এখানে আঠা দিয়ে লাগাতে হবে। দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি প্রথমে রয়েছে। তো এখানে কিন্তু অ্যাপ্লিকেশন আইডি দেওয়ার প্রয়োজন নেই, কারণ আপনার কাছে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার থাকবে না। সেক্ষেত্রে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পের থেকেই এই অ্যাপ্লিকেশন আইডি নাম্বার আপনাকে লিখে দেবে। পরবর্তী রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এখানেও কিন্তু ফিল আপ করার কোনো রকম প্রয়োজন নেই। এটাও কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পের থেকে যারা ফর্ম দেবে তারাই কিন্তু ওই রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে ফিল আপ করে দিয়ে দেবে। এবার দেখতে পাচ্ছেন ওপরের সংখ্যা দুটি দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে। এই সংখ্যাটি লিখলে তবেই আবেদনপত্রটি জমা নেওয়া হবে, অন্য কোনো ফর্ম কিন্তু জমা নেওয়া হবে না। অর্থাৎ এই যে রেজিস্ট্রেশন নাম্বার যখনই লিখবে, যে ফর্মের মধ্যে লেখা থাকবে সেই ফর্মই কিন্তু গ্রাহ্য করা হবে, অন্য কোনো ফর্ম কিন্তু গ্রাহ্য করা হবে না বা জমা নেওয়া হবে না। তো ফর্ম ফিল আপের প্রথমে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে গেলে কিন্তু আপনাদের অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ড থাকতে হবে। সেক্ষেত্রে প্রথমে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বার সেই নাম্বার এখানে লিখবেন। স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার লেখার পর পেয়ে যাবেন আধার কার্ড নাম্বার। আধার কার্ড নাম্বারও কিন্তু অবশ্যই লাগবে। সেক্ষেত্রে যিনি আবেদন করছেন তার আধার কার্ড নাম্বার এখানে লিখবেন। আধার কার্ড নাম্বার লেখার পর পেয়ে যাবেন অ্যাপ্লিকেন্ট নেম। এবার যিনি আবেদন করছেন প্রথমে কিন্তু ফার্স্ট নেম এখানে লিখতে হবে, অর্থাৎ প্রথম নাম লিখতে হবে। তারপরে মিডিল নেম, যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। পরবর্তী লাস্ট নেম অর্থাৎ পদবি এখানে লিখতে হবে। প্রথমে ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম, তারপরে লাস্ট নেম অর্থাৎ পদবি। তো এবার অনেকে বলতে পারেন যে ফর্মটি আমরা বাংলায় ফিল আপ করবো না ইংলিশে ফিল আপ করবো। তো যদি আপনি বাংলায় ফিল আপ করেন সেক্ষেত্রে পুরো ফর্মটা আপনাকে বাংলায় ফিল আপ করতে হবে। যদি আপনারা ইংলিশে ফিল আপ করেন সেক্ষেত্রে পুরো ফর্মটা আপনাকে ইংলিশে ফিল আপ করতে হবে। ইংলিশে ফিল আপ করলে সম্পূর্ণ বড় হাতের আপনারা ফিল আপ করবেন। পরবর্তী পেয়ে যাচ্ছেন মোবাইল নাম্বার। এখানে যে মোবাইল নাম্বারটি বর্তমানে চালু রয়েছে সেই মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন, কারণ সেখানেই কিন্তু
আপনাকে যাবতীয় SMS পাঠাবে, আপনার অ্যাপ্লিকেশন নাম্বার পাঠাবে ফর্ম জমা হওয়ার পরে। পরবর্তী অপশন পেয়ে যাচ্ছেন ইমেল অ্যাড্রেস। যদি আপনার ইমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তার পরবর্তী অপশন আপনারা পেয়ে যাচ্ছেন ডেট অফ বার্থ। এইবার কিন্তু আপনার আধার কার্ড অনুযায়ী আপনার ডেট অফ বার্থ এখানে বসাতে হবে। প্রথমে আপনার জন্ম তারিখ বসাতে হবে, তারপরে জন্ম মাস বসাতে হবে, তারপরে আপনার জন্ম সাল এখানে বসাতে হবে এবং এই যে সাল আপনি দিলেন সেই সাল অনুযায়ী 1/1/2024 অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেই বয়সটা আপনি লিখে দেবেন। যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিয়ম অনুযায়ী 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন। সেক্ষেত্রে 1/1/2024 অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেই বয়সটা কিন্তু আপনি এখানে লিখে দেবেন। 25 কি 26 কি 30 বা 40 বা 45 সেই সাল সেই বছরটি আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর পেয়ে যাবেন ফাদার্স নেম। প্রথমে থাকবে বাবার নাম, যদি আপনার বাবা থাকে সেক্ষেত্রে বাবার নাম লিখবেন। যদি আপনার বাবা মারা গিয়ে থাকে সেক্ষেত্রে LT দিয়ে আপনার বাবার নাম লিখে দেবেন। প্রথম নাম লিখবেন, লেখার পর মিডিল নেম লিখবেন, যদি থাকে সেক্ষেত্রে লিখবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে পদবি, লাস্টে আপনার পদবি লিখবেন, আপনার বাবার যে পদবি সেই পদবি লিখবেন। লেখার পর মাদার্স নেম, আপনার মায়ের নাম লিখবেন, প্রথম নাম, লেখার পর মিডিল নেম যদি থাকে সেক্ষেত্রে মিডিল নেম দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর লাস্ট নেম অর্থাৎ পদবি এখানে লিখবেন। লেখার পর পেয়ে যাবেন স্পাউস নেম অর্থাৎ স্বামীর নাম। এবার কিন্তু আপনার স্বামীর নাম লিখতে হবে। যদি আপনার স্বামী না থাকে সেক্ষেত্রে কিন্তু স্বামীর নাম না দিলেও চলবে, ঠিক আছে। তো এখানে স্বামীর নাম লিখবেন, স্বামীর প্রথম নাম, তারপরে মিডিল নেম, তারপরে পদবি আপনারা লিখে দেবেন। লিখলেই কিন্তু 1 নাম্বার যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার চলে আসবে 2 নাম্বার ফর্ম ফিল আপ। তো 2 নাম্বার ফর্ম ফিল আপে কি রয়েছে, প্রথমে রয়েছে কাস্ট, অর্থাৎ আপনি কোন কাস্ট, SC ST না আদার্স। যদি আপনি জেনারেল হন, যদি আপনার কাছে কোনো রকম কাস্ট সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আদার্স অপশনে টিক করবেন। যদি আপনার কাছে SC বা ST সার্টিফিকেট থাকে, কাস্ট সার্টিফিকেট থাকে, সেক্ষেত্রে আপনি এখানে SC বা ST তে টিক করতে পারেন। টিক করার পর যদি আপনি কাস্ট সার্টিফিকেট জমা করতে চান সেক্ষেত্রে কিন্তু সেই কাস্ট সার্টিফিকেটের নাম্বার এখানে আপনাকে লিখতে হবে। লিখে দেওয়ার পর পেয়ে যাবেন কন্ট্যাক্ট ডিটেলস। এবার কিন্তু যাবতীয় ডিটেলস আপনাকে দিতে হবে। প্রথমে আপনারা পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট, এখানে আপনার জেলার নাম লিখবেন, আপনি কোন জেলার বাসিন্দা সেই জেলার নাম লিখবেন। লেখার পর পেয়ে যাবেন থানা। এবার আপনার পুলিশ স্টেশনের নাম এখানে লিখবেন। লেখার পর পেয়ে যাবেন ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন। তো যদি আপনি ব্লকের বাসিন্দা হন সেক্ষেত্রে ব্লকের নাম লিখবেন। যদি আপনি মিউনিসিপ্যালিটির বাসিন্দা হন সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটির নাম এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর পেয়ে যাবেন জিপি বা ওয়ার্ড নাম্বার। যদি আপনি গ্রামে থাকেন সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখবেন। যদি আপনি ওয়ার্ডে থাকেন সেক্ষেত্রে ওয়ার্ড নাম্বারটা লিখবেন। লেখার পর পেয়ে যাবেন ভিলেজ, টাউন বা সিটি। আপনার গ্রামের নাম লিখতে হবে এখানে, আপনি কোন গ্রামে থাকেন সেই গ্রামের নাম লিখবেন। লেখার পর পেয়ে যাবেন ঘর, বাড়ির নাম্বার। তো বাড়ির নাম্বার না দিলেও চলবে, যদি আপনার বাড়ির নাম্বার দেন সেক্ষেত্রে ভোটার লিস্টে পেয়ে যাবেন, সেক্ষেত্রে আপনার বাড়ির নাম্বার দিয়ে দেবেন, না দিলেও চলবে, ঠিক আছে। অর্থাৎ যে জায়গায় স্টার মার্ক দেওয়া থাকবে সেই সমস্ত জায়গায় কিন্তু অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। স্টার মার্ক যে জায়গায় দেওয়া নেই সেই জায়গায় ফিল আপ না করলেও চলবে। তারপর আপনি পেয়ে যাবেন পোস্ট অফিস। আপনার পোস্ট অফিসের নাম কি রয়েছে সেই পোস্ট অফিসের নাম এখানে লিখবেন। পোস্ট অফিসের নাম লেখার পর পেয়ে যাবেন পিনকোড, আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোড নাম্বার আপনি এখানে বসাবেন। বসানোর পর পেয়ে যাবেন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। এইবার কিন্তু এই যে জায়গাটা, এই জায়গাটা আপনাকে ভালোভাবে ফিল আপ করতে হবে, কারণ যদি ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকম ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। তো ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসে কি রয়েছে, প্রথমে রয়েছে ব্যাংকের নাম। আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম লিখবেন। স্টেট ব্যাংক হতে পারে, অ্যাক্সিস ব্যাংক হতে পারে, এলাহাবাদ ব্যাংক হতে পারে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হতে পারে, সেক্ষেত্রে ব্যাংকের নাম লিখবেন। লেখার পর পেয়ে যাবেন ব্যাংকের ব্রাঞ্চের নাম অর্থাৎ শাখার নাম। আপনার ব্যাংকের ব্রাঞ্চ কোনটা আছে সেই ব্রাঞ্চের নাম এখানে লিখবেন। ব্যাংকের ব্রাঞ্চ কিন্তু আপনারা পাসবুকের প্রথম পাতায় পেয়ে যাবেন। ব্যাংকের ব্রাঞ্চ লেখার পর পেয়ে যাবেন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি দেবেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখবেন। মনে রাখবেন জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না, সেক্ষেত্রে সিঙ্গেল অ্যাকাউন্ট দেবেন। পাশাপাশি আপনার ব্যাংকের সাথে কিন্তু আধার কার্ড লিঙ্ক থাকতে হবে। পরবর্তী পেয়ে যাবেন IFSC কোড নাম্বার। আপনার যে ব্যাংকের IFSC কোড নাম্বার সেই IFSC কোড নাম্বারটা লিখবেন। যদি না জানেন সেক্ষেত্রে ব্যাংকের পাসবুকের প্রথম পাতায় আপনারা পেয়ে যাবেন বা চেকবুকের পাতায় আপনারা ব্যাংকের IFSC যে কোড সেই কোড নাম্বার পেয়ে যাবেন, সেক্ষেত্রে ব্যাংকের IFSC কোড নাম্বারটা লিখে দেবেন। লেখার পর পেয়ে যাবেন ডকুমেন্টের লিস্ট। এইবার আপনি কোন কোন ডকুমেন্ট জমা করবেন এই যে বক্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিক করতে হবে। প্রথমে রয়েছে পাসপোর্ট মাপের রঙিন ফটো, এখানে আপনাকে টিক করতে হবে, যেহেতু ফটো দিতে হবে সেক্ষেত্রে টিক করবেন। তারপর পেয়ে যাবেন স্বাস্থ্যসাথী কার্ডের ফটোকপি অর্থাৎ জেরক্স কপি, সেক্ষেত্রে এখানে আপনাকে টিক করতে হবে, স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স কপি দিতে হবে। আধার কার্ডের জেরক্স কপি দিতে হবে, সেক্ষেত্রে এখানে আপনারা টিক করবেন। মনে রাখবেন প্রত্যেকটা জেরক্স কপির নিচে কিন্তু আপনারা সই করে দেবেন, সেক্ষেত্রে আপনারই সুবিধা হবে। পরবর্তী পেয়ে যাবেন কাস্ট সার্টিফিকেটের ফটোকপি অর্থাৎ জেরক্স কপি। যদি আপনার কাছে কাস্ট সার্টিফিকেট থাকে
সেক্ষেত্রে আপনি টিক করবেন, না দিলেও চলবে, যাদের কাছে নেই তারা না দিলেও চলবে। পরবর্তী পেয়ে যাবেন ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স অথবা ক্যান্সেল চেক। যাদের কাছে পাসবুক নেই তারা কিন্তু ক্যান্সেল চেকের জেরক্স কপি দিতে পারে। যাদের কাছে পাসবই রয়েছে তারা কিন্তু ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স অবশ্যই জমা করবেন। বাকি যদি আপনি চাইছেন অন্য কোনো ডকুমেন্ট দেবেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি টিক করতে পারেন, না হলে এই জায়গাটা আপনি ছেড়ে দিতে পারেন। তো এটা হলো ডকুমেন্টের লিস্ট। পরবর্তী পেয়ে যাবেন 3 নাম্বার ফর্ম। তো 3 নাম্বার ফর্মে রয়েছে সেলফ ডিক্লারেশন ফর্ম। এখানে কিন্তু কিছু করার দরকার নেই, শুধুমাত্র যিনি আবেদনকারী যে মহিলা, সেই মহিলা একটা সই লাগবে বা টিপ সই লাগবে, এবং যে তারিখে আপনি ফর্ম জমা করছেন সেই তারিখটা এখানে লিখতে হবে। লেখার পর পেয়ে যাবেন অ্যাকনলেজমেন্ট অর্থাৎ স্বীকৃতিপত্র। এবার কিন্তু স্বীকৃতিপত্র আপনাকে ফিল আপ করতে হবে। স্বীকৃতিপত্র ফিল আপ করার জন্য প্রথমে পেয়ে যাবেন আই। এখানে কিন্তু আপনার যে নাম সেই নাম দিতে হবে। ডটার, ওয়াইফ অফ, এখানে আপনার বাবার নাম অথবা স্বামীর নাম লিখতে হবে। লেখার পর পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন ডেট। এখানে আপনি কোন তারিখে ফর্ম জমা করছেন সেই ফর্ম ডেটটা দিতে হবে, জমা করার ডেট দিতে হবে। দেওয়ার পর পেয়ে যাবেন বাংলার অপশন। যদি আপনি ইংলিশে ফিল আপ করেন সেক্ষেত্রে আপনি ইংলিশে লিখতে পারেন। যদি আপনি বাংলায় লিখতে চান সেক্ষেত্রে কিন্তু বাংলা অপশন এখানে রয়েছে। বাংলায় লিখলে প্রথমে আমি, এখানে আপনার নাম লিখবেন। তারপর পেয়ে যাবেন এর কন্যা স্ত্রী, অর্থাৎ আপনার বাবা অথবা স্বামীর নাম লিখতে পারেন। লেখার পর আবেদনপত্র জমা দেওয়ার তারিখ লিখবেন এখানে। তারপর পেয়ে যাবেন মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার লিখবেন। তারপর পেয়ে যাবেন স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, এখানে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার লিখবেন। তারপর পেয়ে যাবেন আধার কার্ড নাম্বার, এখানে আপনারা আধার কার্ড নাম্বার লিখে এই যে জায়গা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আধিকারিকের সই লাগবে। সেটা আপনাকে সই না করলেও চলবে, এখানে যে জমা করবে বা যে জমা নেবে তার কিন্তু একটা সই এখানে করে দেবে। তো সবকিছু ফিল আপ করার পর সর্বশেষ যে গুরুত্বপূর্ণ ফর্ম সেটা হলো আধার অথেন্টিকেশন ফর্ম। এই ফর্মটাও কিন্তু আপনাদের অবশ্যই ফিল আপ করতে হবে। যারা চাইছেন এই ফর্মটা বাংলায় ফিল আপ করবেন তাদের জন্য কিন্তু বাংলা ফরম্যাট রয়েছে। যারা চাইছেন এই ফর্মটাকে ইংলিশে ফিল আপ করবেন তাদের জন্য কিন্তু ইংলিশ ফরম্যাটও রয়েছে। তো কি করতে হবে, এই ফর্মে কিন্তু শুধুমাত্র আধার কার্ড নাম্বারই বসাতে হবে। যারা ইংলিশে লিখবেন তারা এই জায়গায় আধার কার্ড নাম্বার লিখবেন এবং এখানে অ্যাপ্লিকেন্ট যিনি আবেদন করছেন তার সই দেবেন। এবং যারা বাংলায় ফিল আপ করতে চাইছেন তাদের জন্য কিন্তু বাংলা ফরম্যাট রয়েছে। এখানে আপনারা কি করবেন, বাংলায় আধার কার্ডের নাম্বার লিখবেন। আধার কার্ড নাম্বার লেখার পর যিনি আবেদন করছেন তার একটা সই এখানে করে দেবেন বা টিপ সই এখানে করে দেবেন। তো এভাবেই কিন্তু আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন ফর্মের মাধ্যমে 2024 সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারেন। ডকুমেন্ট লিস্ট আপনাদের দেখালাম, সেই ডকুমেন্ট নিয়ে এই ফর্মটি ফিল আপ করে অ্যাটাচ করে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে জমা করলেই আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। তো এবার জানিয়ে রাখি এই ফর্মটা আপনারা কোথায় পাবেন। এই ফর্মটা কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে বা ব্লক অফিসেই পেয়ে যাবেন, সেখান থেকে সংগ্রহ করবেন এবং আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে বা যা চাইছেন ব্লকে জমা দেবেন তারা কিন্তু ব্লক অফিসেও জমা করতে পারেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।